হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আলোচনা যে টপিক সেটা একটু ডিফারেন্ট। আমি নর্মালি স্টাডি অপরচুনিটি নিয়ে কথাবার্তা বলি। আজকে স্টাডি অপরচুনিটির দিকে যাব না। আজকে আমি কথা বলবো যারা ওয়ার্ক সিকার আছেন বা ওয়ার্ক পারমিট ভিসা ইউরোপের বিভিন্ন দেশে আসতে চান তাদের ব্যাপারে। তো আমি নর্মালি ওয়ার্ক পারমিট ভিসার ব্যাপারে আপনাদের সাথে খুব বেশি ইনফরমেশন শেয়ার করি না, কারণ আমার এই ব্যাপারে ক্লিয়ার আইডিয়া তেমন একটা নেই। তবে আজকে আমি যে দেশটাতে ওয়ার্ক অপরচুনিটি নিয়ে কথা বলবো এটাতে আমার মোটামুটি আইডিয়া আছে বিধায় আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। জার্মানি। ইইউ যে দেশগুলো আছে তাদের মধ্যে আমাদের বাংলাদেশিদের কাছে ওয়েল নন যে দেশগুলো আছে তার মধ্যে এই নামটা 1 থেকে 3-এর মধ্যেই থাকবে বলে আমার বিশ্বাস। তো প্রতি বছর স্টুডেন্ট ভিসায় তো জার্মানিতে প্রচুর স্টুডেন্ট আসেন, বাংলাদেশিদের সংখ্যাও এক্ষেত্রে নিছক কম না। তবে ওয়ার্ক পারমিট ভিসার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই চাইলেও আসতে পারেন না। এর কারণটা হচ্ছে আমরা জানি যে যে কোনো দেশে ওয়ার্ক পারমিট ভিসায় যদি আপনি আসতে চান তো আসার আগে আপনাকে একটা লিগালি ওয়ার্ক কন্ট্রাক্ট ম্যানেজ করতে হবে। কোনো একটা কোম্পানি হোক বা যে কোনো ওই দেশে অবস্থিত কোনো একটা জব আপনাকে ম্যানেজ করতেই হবে, তাছাড়া আপনি এলিজিবল না। আর এই কাজটা কিন্তু খুব টাফ। নিজে নিজে ম্যানেজ করা তো টাফ আছে, আবার কোনো এজেন্সি বা দালাল মারফত গেলে ঠকার সম্ভাবনা কিন্তু 90%। তো অনেকেই দেখা যায় যে রিস্ক নেন না। তো জার্মান সরকার রিসেন্টলি একটা স্কিম চালু করেছে এবং আমাদের বাংলাদেশে এই অ্যাপ্লিকেশনটা কিন্তু গত জুন মাসের 1 তারিখ থেকে অলরেডি শুরু হয়ে গেছে, এবং এই অ্যাপ্লিকেশনটা কতদিন চলবে এই ডেডলাইন রিলেটেড কোনো ইনফরমেশন আমি দেখি নাই। তার মানে এটা হচ্ছে সারা বছরই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এই যে স্কিমটা সেটার নাম হচ্ছে অপরচুনিটি কার্ড। অনেক বড় অপরচুনিটি। আপনারা যারা ওয়ার্ক সিকার আছেন বা ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে আসতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রাই করতে পারেন। তো আজকে আমি এই ভিডিওতে অপরচুনিটি কার্ড জিনিসটা কি, কেন দেওয়া হচ্ছে, কারা অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন এবং বিভিন্ন শর্ত দেয়া আছে, সব বিষয় নিয়ে টুকটাক আলোচনা করার চেষ্টা করব। প্রথমে অপরচুনিটি কার্ড জিনিসটা কি। এটা হচ্ছে লিগালি একটা রেসিডেন্স পারমিট, যেটার বলে আপনি 1 বছরের জন্য লিগালি জার্মানিতে থাকতে পারবেন এবং আপনার পছন্দ মতো জব সার্চ করতে পারবেন। এই 1 বছরের মধ্যে আপনি আপনার পছন্দ মতো জব পেয়ে গেলে পরবর্তীতে আপনি লিগ্যাল ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে যত বছর ইচ্ছা জার্মানিতে থাকতে পারবেন। এবং জার্মানির নতুন যে অভিবাসী নীতি অনুযায়ী 3 বছর পরে আপনি পিআর এর জন্য এলিজিবিলিটি পাচ্ছেন, এটাতেও কিন্তু আপনি এলিজিবল হয়ে যাবেন। ওয়ার্ক পারমিটে কনভার্ট করার পরে আপনি 3 বছর স্টে করলে আপনি পিআর এর জন্য এলিজিবল হচ্ছেন। হ্যাঁ, যেহেতু যাওয়ার পরে আপনি জবটা খুঁজবেন, সেহেতু বাংলাদেশ থেকে জব খুঁজে বাইরে আসার থেকে এটা ফার ইজি। অ্যান্ড অলসো এই যে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে যেহেতু আপনি জব পাবেন এই পসিবিলিটি নেই, কিছুটা সময় আপনার লাগবে। তো এর জন্য আপনার কিন্তু পার্ট টাইম ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স পারমিটের সাথে ইস্যু করা আছে, সেটা হচ্ছে সপ্তাহে 20 ঘন্টা আপনি লিগালি পার্ট টাইম জব করতে পারবেন যতদিন পর্যন্ত না আপনি ফুল টাইম জবটা পাচ্ছেন। তবে এর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে আপনি 1 বছরের পরে এই পারমিটটা এক্সটেন্ড করতে পারবেন না। মানে কি আপনি দেশে চলে আসবেন? মোটেও না। কথা হচ্ছে 1 বছর আপনাকে এই পারমিটটা দেওয়া হচ্ছে চাকরি খোঁজার জন্য। এই 1 বছরের মধ্যে আপনি জব পেয়ে গেলে তো আপনি ওয়ার্ক পারমিট ভিসাতে মুভ করে ফেলছেন। আর যদি আনফরচুনেটলি কেউ এই 1 বছরের মধ্যে কোনো জব খুঁজে না পান, যেটা মোস্ট লাইকলি কারোর ক্ষেত্রে হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আর এক্সটেন্ড করতে পারবেন না, আপনাকে তখন দেশে ফেরত যেতে হবে। আর সেকেন্ড আর একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে আপনি এই পারমিটে জার্মানিতে ঢুকলে এই 1 বছর আপনাকে জার্মানিতেই থাকতে হবে এবং ওখানেই কিছু করতে হবে। আপনি যে অন্য কোনো ইউরোপিয়ান কান্ট্রিতে মুভ করবেন সেটার জন্য আপনি এলিজিবল না। এবারে আসবো এই অপরচুনিটি কার্ডে কারা অ্যাপ্লাই করতে পারবে। এটা হচ্ছে নন ইইউ সিটিজেন যারা আছে সবাই এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। আর হ্যাঁ, এটা একটা পয়েন্ট বেসড সিস্টেমের আন্ডারে
অ্যাপ্লিকেশনের জন্য এলিজিবিলিটি আসবে, এই পয়েন্ট সিস্টেমের ব্যাপারে আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তো অনেকে প্রশ্ন করতে পারেন যে জার্মানির মতো একটা দেশ নন ইউ সিটিজেনদের হঠাৎ করে এমন একটা হিউজ অপরচুনিটি কেন দিচ্ছে? এর সহজ উত্তর হচ্ছে জার্মানিতে স্কিলড ওয়ার্কারের হিউজ একটা শর্টেজ চলছে। জার্মান ফেডারেল মিনিস্ট্রি অফ ইকোনমিক অ্যাফেয়ার্স অ্যান্ড ক্লাইমেট অ্যাকশনস এর মতে আগামী 2060 সালের মধ্যে প্রায় 16 মিলিয়ন লেবার শর্টেজ দেখা দেবে জার্মানিতে। তো এই সিচুয়েশন যাতে না আসে তার একটা কাউন্টার কার্স বলতে গেলে এই স্কিমটা, এই ইস্যুটাকে প্রতিহত করার জন্য জার্মান সরকার এই সিদ্ধান্তে এসেছে। এই যে আমি বললাম যে স্কিলড ওয়ার্কার শর্টেজ দেখা দিয়েছে, তার মানে তারা কিন্তু হায়ার করতে চাচ্ছে স্কিলড ওয়ার্কারকে। সো এই অপরচুনিটি কার্ডটা আসলে সবার জন্য না, যারা স্কিলড ওয়ার্কার আছে তারা এলিজিবল। এবং এই স্কিলড ওয়ার্কার বলতে কি বোঝাচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আমি যে ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে জার্মানির দুইটা গভর্নমেন্ট অফিসিয়াল ওয়েবসাইট আছে, একটা হচ্ছে চেন্সকার্তে অফ ডিউচল্যান্ড এবং আরেকটা হচ্ছে মেক ইট জার্মানি। আমি ওয়েবসাইটের লিংক ভিডিওতে অ্যাড করে দিব। এই দুইটা ওয়েবসাইটে কিন্তু স্পষ্ট উল্লেখ করে দিয়েছে যে স্কিলড ওয়ার্কার বলতে কি বোঝাচ্ছে। এরা দুইটা ক্যাটাগরিতে স্কিলড ওয়ার্কারকে মেজার করছে। এক নাম্বার হচ্ছে আপনার মিনিমাম 2 বছরের ওয়ার্ক এক্সপেরিয়েন্স বা প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকতে হবে। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে আপনার অ্যাটলিস্ট ভোকেশনাল ডিগ্রি অথবা ইউনিভার্সিটি গ্রাজুয়েশন ডিগ্রি, তার মানে ব্যাচেলর ডিগ্রিটা থাকতে হবে, তাহলে আপনি এলিজিবল। আর এবং এর সাথে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল লাগবে। যদি আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ দেখান সেক্ষেত্রে A1 লেভেল মানে বেসিক লেভেল, আর যদি আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি দেখান সেক্ষেত্রে B2 লেভেল হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। তো এই স্কিমটা কিন্তু জার্মান গভর্নমেন্ট প্রস্তাবনাটা দিয়েছিল গত 2020 সালের মার্চ মাসে, এবং ইতোমধ্যে বেশ কিছু দেশে কিন্তু এই স্কিমটা চালু হয়ে গেছে। আমাদের বাংলাদেশ একটু পিছিয়ে ছিল, তবে গত জুনের 1 তারিখ থেকে বাংলাদেশেও কিন্তু এই আবেদনটা শুরু হয়ে গেছে। এবং বাংলাদেশে যে জার্মান মিশন আছে তার ওয়েবসাইটে কিন্তু এই রিলেটেড একটা পিডিএফ আপলোড করে দিয়েছে, জরুরি ইনফরমেশন এবং কি ধরনের ডকুমেন্টস লাগবে সব কিছু দিয়ে ডিরেকশন দিয়ে একটা পিডিএফ অলরেডি আপলোড করে দিয়েছে। তো এবারে আমি সব থেকে জরুরি যে আলোচনা সেটা আমি আগেই উল্লেখ করেছি যে এখানে সবাই এলিজিবল না। স্কিল ওয়ার্কারের যে কয়েকটা ক্রাইটেরিয়া আমি বললাম, এর বাইরে এখানে বলা আছে যে এটা একটা পয়েন্ট বেসড সিস্টেম, এবং এই সিস্টেমের আন্ডারে এদের যে নির্ধারিত পয়েন্ট টেবিলটা আছে সেখান থেকে আপনাকে মিনিমাম 6 পয়েন্ট পেতে হবে। এবং এই পয়েন্টটা নির্ধারণ করা হচ্ছে 4টা ক্যাটাগরিতে। একটা হচ্ছে আপনার প্রফেশনাল বা এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেকেন্ড হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল, থার্ড আপনার এজ, এবং ফোর্থ হচ্ছে লিঙ্ক টু জার্মান। ফার্স্ট যেটা আমি বললাম আপনার প্রফেশনাল স্কিল, এটা হচ্ছে যদি গত 7 বছরের মধ্যে আপনার 5 বছরের প্রফেশনাল এক্সপেরিয়েন্স থাকে এবং আপনি প্রুভ করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে 3 পয়েন্ট দেওয়া হবে। আর যদি 2 বছরের এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 2 পয়েন্ট। 2 বছরের নিচে যদি এক্সপেরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি কোনো পয়েন্ট পাচ্ছেন না। আর এডুকেশনের ব্যাপারটা হচ্ছে যদি আপনার ফরেন কোনো ডিগ্রি থাকে, মানে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশ থেকে কোনো ডিগ্রি থাকে এবং এটা জার্মান যে স্টাডি সিস্টেম আছে সেটার সাথে ইকুইভ্যালেন্ট হয়, সেক্ষেত্রে আপনাকে কোনো পয়েন্ট সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে না, আপনি সরাসরি এটার জন্য এলিজিবল। আর যদি বাংলাদেশ থেকে আপনার ডিগ্রি থাকে, সাপোজ যদি ব্যাচেলরের ডিগ্রি থাকে, সেই ক্ষেত্রে এদের একটা লিস্টেড ইউনিভার্সিটি আছে বাংলাদেশের কোন কোন ইউনিভার্সিটির ব্যাচেলর ডিগ্রি জার্মান ব্যাচেলর ডিগ্রির সাথে ইকুইভ্যালেন্ট, সেটা আমি যে ওয়েবসাইট দুইটার নাম বলেছি এইখানেই আপনারা সেলফ চেক করতে পারবেন, সেখানে লিস্ট দেওয়া আছে। যদি এই ইউনিভার্সিটি গুলো থেকে আপনি পাশ করেন সেক্ষেত্রে আপনি 6 পয়েন্ট পেয়ে যাচ্ছেন শুধুমাত্র আপনার ডিগ্রির উপর বেসিস করে। এখানে বলা আছে যদি পার্শিয়ালি রেকগনাইজড হয় সেক্ষেত্রে আপনি 4 পয়েন্ট পাবেন। আর বলে রাখা ভালো, আমি চেক করেছি মোটামুটি বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি হোক বা যে কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি হোক, এখান থেকে যদি ব্যাচেলর ডিগ্রি থাকে বা গভর্নমেন্ট যেটা
অথরাইজ যে ভোকেশনাল ডিগ্রিটা আমরা বলি ডিপ্লোমা কোর্সটা যদি থাকে, এটা কিন্তু পার্শিয়ালি রেকগনাইজ জার্মানিতে। সো 4 পয়েন্ট আপনি ওখান থেকে পেয়ে যাবেন। নেক্সট যেটা, এটা আপনার এজ। যেহেতু এরা স্কিল্ড ওয়ার্কার চাচ্ছে, সেহেতু কোনো বৃদ্ধ মানুষকে এদের রিক্রুট করে কোনো লাভ নেই। সো এদের বয়সের একটা লিমিটেশন আছে। যদি আপনার বয়স 35-এর নিচে হয়, আপনি 2 পয়েন্ট পাবেন। আর যদি 35 বা তার উপরে হয় কিন্তু 40-এর কম হয়, সেক্ষেত্রে আপনি 1 পয়েন্ট পাবেন। নেক্সট যেটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল। জার্মানি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে 2টা ল্যাঙ্গুয়েজকে কনসিডার করছে। ইংলিশ প্রফিসিয়েন্সিতে আপনার শুধুমাত্র যদি C1 লেভেল থাকে, সেক্ষেত্রে আপনি 1 পয়েন্ট পাবেন। আর জার্মান ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি A1 লেভেলও থাকে, আপনাকে 1 পয়েন্ট দেওয়া হবে। B1 হলে 2 পয়েন্ট, এবং যদি B2 হয় সেক্ষেত্রে আপনি 3 পয়েন্ট পাবেন। আর লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে লিঙ্ক টু জার্মানি। এই ব্যাপারটা হচ্ছে আপনি বর্তমানে জার্মানিতে অবস্থান করছেন, সেটা স্টাডি পারপাসে হোক বা ওয়ার্ক পারপাসে হোক না কেন, তবে ট্রাভেল পারপাস হলে এটাকে কনসিডার করবে না। তো জার্মানিতে বর্তমানে অবস্থান করছেন বা পাস্টে ছিলেন, মিনিমাম 6 মাসের জন্য ছিলেন কখনো, সেই ক্ষেত্রে আপনাকে 1 পয়েন্ট দেওয়া হবে। এর বাইরে আরেকটা হিডেন পয়েন্ট আছে, সেটা হচ্ছে স্বামী স্ত্রী দুইজনই যদি অপরচুনিটি কার্ডের জন্য অ্যাপ্লাই করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে একটা প্লাস পয়েন্ট দেওয়া হবে। যেহেতু স্বামী স্ত্রীর প্রসঙ্গ আনলামই, আপনারা যদি একজন অপরচুনিটি কার্ড পান, সেক্ষেত্রে কিন্তু স্পাউস ভিসায় আপনার স্পাউসকে আপনি নিয়ে আসতে পারবেন না। আর যদি দুইজনই অপরচুনিটি কার্ড পেয়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার আন্ডার এজ চিলড্রেন যারা আছে তারা আপনাদের সাথে আসতে পারবে। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা পয়েন্ট আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আপনার যে ব্লক অ্যাকাউন্টের ইস্যুটা। আমরা সবাই জানি যে জার্মানিতে আপনি যেই পারপাসে অ্যাপ্লাই করেন না কেন, এখানে ব্লক অ্যাকাউন্টের একটা ইস্যু আছে। তো এই অপরচুনিটি কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনাকে ব্লক অ্যাকাউন্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট রাখতে হবে, এবং এই বছরের হিসেব অনুযায়ী এই অ্যামাউন্টটা হচ্ছে 12,324 ইউরোস পার পার্সন। এই অ্যামাউন্টটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি 15.5 লক্ষের মতো একটা অ্যামাউন্ট আসছে। এই অ্যামাউন্টটা জার্মানিতে যে ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে প্রোভাইড করা হবে, সেই অ্যাকাউন্টে 1 বছরের জন্য আপনাকে ব্লক করে রাখতে হবে। আর আপনি জার্মানিতে যাওয়ার পরে প্রতি মাসে এই অ্যাকাউন্ট থেকে নির্দিষ্ট একটা অ্যামাউন্ট, সম্ভবত 334 ইউরোজের মতো, প্রতি মাসে উত্তোলন করতে পারবেন। অ্যামাউন্টটা আসলে নেওয়া হয় যে একটা সিকিউরিটি হিসেবে, যে আপনি যে জার্মানিতে 1 বছর থাকবেন, কোনো কারণে যদি আপনি কোনো জব টব না পান, সেক্ষেত্রে আপনি সার্ভাইভ করার জন্য এলিজিবল। আপনার যদি এই অ্যামাউন্টটা থাকে, তাহলে আপনি নিজেই সার্ভাইভ করতে পারবেন, সেই সিওরিটির জন্যই আর কি চাই। আর সেকেন্ড একটা হিডেন মেসেজ আছে এর মধ্যে। আমরা অনেকেই আছি বাংলাদেশে যে এক দেশে গিয়ে সেখানে না থেকে অন্য দেশে আমি মুভ করছি। এই ব্যাপারগুলোকে আর কি প্রতিহত করার জন্য এটা একটা স্ট্র্যাটেজি বলা যায়। আমি জানি হিউজ একটা অ্যামাউন্ট, অনেকের পক্ষে ইম্পসিবল, যেহেতু খুবই হিউজ একটা অপরচুনিটি দিচ্ছে, তো একটু কষ্ট আমার মনে হয় করাই যায়। বাংলাদেশে অনেক ব্যাংক আছে যারা স্টুডেন্ট লোন হিসেবে অ্যামাউন্ট প্রোভাইড করে থাকে। তো সেই সমস্ত ব্যাংকের সাথে কিন্তু আপনারা কথা বলে এই ব্লক অ্যাকাউন্টের ইস্যুটা সলভ করতে পারেন। আর ওই পার মান্থে যে অ্যামাউন্টটা উঠাবেন, ওই হিসেবে কিন্তু আপনি টাকাগুলো আস্তে আস্তে পরিশোধ করে দিতে পারবেন। সো একবার ট্রাই করে দেখতেই পারেন। তো আমি মোটামুটি ডিটেলসে আলোচনা সবই করে ফেলেছি। তো আমার কাছে মনে হয় না যে 6 পয়েন্ট গ্যাদার করা খুব বেশি কঠিন হবে। এটা খুব সহজে আপনারা গেইন করে ফেলতে পারবেন। আর অ্যাপ্লিকেশনটা কোথায় করবেন, কিভাবে করবেন, ওয়েবসাইটে বলা আছে যে নিজ নিজ দেশের জার্মান মিশনেই আপনাকে সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশনটা। তো বাংলাদেশ জার্মান মিশন যেটা আছে ঢাকাতে, সেটাতে যেহেতু অলরেডি ইনফরমেশন আপডেট দিয়ে দিয়েছে, তো আপনারা ওখান থেকে দেখে বুঝতে পারবেন। আর যদি আপনারা এই রিলেটেড ডিটেলস কোনো ভিডিও দেখতে চান পরবর্তীতে, তাহলে আমাকে জানাবেন। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আপনার এলিজিবিলিটি কিভাবে চেক করবেন এবং অ্যাপ্লিকেশন কিভাবে সাবমিট করবেন সেই রিলেটেড আলোচনা করতে। তো আজকের মতো আলোচনা আমি এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।